প্রস্তুত করবেন এটা তো আমি জানি না। তখন আমি বললাম যে আমি ভাত খেতে চাই এখন। আপনি এখন ভাত খাওয়ার নাম করে ওই চুলার মধ্যে জাল দিতেই আছেন। আমি যতই বলি ভাই তুমি যে জাল দিচ্ছ পানি দিচ্ছ দেখছি, কিন্তু চাল দিচ্ছ তো দেখি নাই। আপনি বলছেন না এটার মধ্যে চাল আছে, তুমি ওয়েট করো। তো ওয়েট করতে 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 পরে দেখা গেলো যে আপনার ওখানে চাল দেন অন্য কিছু দিচ্ছে, অর্থাৎ ভুট্টা দিয়ে রাখছেন। খেয়াল করেন, আমি কিন্তু আপনার দীর্ঘ সময় আপনি কিন্তু ওখানে আগুনে জাল দিয়েছেন। এরাও এই কাজটা করেছে। ওই যে মানুষ চেয়েছে যে আমরা এমন একটা সরকার চাই, এমন একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থার কারণে আরেকজন স্বৈরাচারী জন্ম হবে না। সেই ব্যবস্থার চাই মানুষের। এই যে চাওয়া, এটা আমার চাওয়া ছিল, আরেকজনের আরেকটা চাওয়া ছিল। এই সবগুলি চাওয়া নিয়ে ইউনূস সাহেব, যিনি এই আন্দোলনের আগেও ছিলেন না পিছেও ছিলেন না বলে আমার মনে হয়, যে ষড়যন্ত্র থাকতে পারে, উনি ষড়যন্ত্রে থাকতে পারেন আমি জানি না, কিন্তু আন্দোলনে উনি দেশে ছিলেন। বিদেশে লবি করেছেন এরকম তো বলতে পারে, আমি ইন্টারভিউ জানি না, আমি বলতে পারবো না, ওটা আমি বলতে পারবো না। কিন্তু এই যেদিন 5 তারিখে শেখ হাসিনা চলে যান অথবা শেখ হাসিনার পতন হয়, শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, এটা নিয়ে কিন্তু আরেক বিতর্ক আছে কিন্তু, যে শেখ হাসিনা কি পালিয়েছিল নাকি শেখ হাসিনা কে বের করে দেওয়া হয়েছিল, এটা নিয়ে আরেক বিতর্ক। ওই বিতর্কটা একটু বলে নেই। দেখেন, আমি কিন্তু মনে করি ঘটনা দুইটাই ঘটেছিল। কেমন, যে শেখ হাসিনা যদি পালিয়ে যান, তাহলে যে হেলিকপ্টারে করে ওনাকে নিয়ে যাওয়া হলো, সেই হেলিকপ্টারটা চালাইছে কি শেখ হাসিনা নিজে নাকি তার বোন? কি চালাইছে? ওই হেলিকপ্টারে যদি পাইলট উনি কি এখনো দেশে নাই? তাহলে ওনাকে ধরা হয় না কেন? উনি কি শেখ হাসিনার পারপাস সার্ভ করছেন নাকি অন্য কোনো পারপাস সার্ভ করছেন? এটা যদি হয় তাহলে এই সূত্র বলে উনি পালান না। আবার দ্বিতীয় একটা কথা, যদি ওনাকে পাঠিয়ে দেওয়া হয়, জোর করে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে বঙ্গভবন থেকে হেলিকপ্টার পর্যন্ত ওনাকে কি চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়েছে? তত নিয়ে যাওয়া হয়নি। উনি তো হেঁটে উঠেছেন। উনি যদি উঠতে না চাইতেন, তাহলে যদি এই সূত্রকে আপনি ধরেন, তাহলে বলবো উনি পালিয়েছেন। কাজেই এই দুটোই কিন্তু সত্য, যে পালানো এবং পাঠিয়ে দেওয়া দুটো মিলেই একটা ককটেল হবে। ওটার মাধ্যমে উনি বিদেশ চলে গেছেন। যাই হোক গেছেন। তো উনি চলে যাওয়ার পর আমরা কি কেউ জানতাম প্রথম দিন 5 তারিখে 6 তারিখে জানতাম যে কে হতে যাচ্ছে রাষ্ট্রপ্রধান, কে হতে যাচ্ছে সরকার প্রধান? আমরা জানতাম না। এমনকি যে ওনার যাওয়ার সময় কোনো শর্ত ছিল যে আমরা শেখ হাসিনাকে নামিয়ে অমুককে চাই? কেউ কি উচ্চারণ করেছিল? কেউ উচ্চারণ করে। তার মানে ওই কমন লক্ষ্যটা ছিল যে আমরা শেখ হাসিনা সরকারের পতন চাই। কিন্তু এই পতনের লড়াই কিন্তু সবাই ছিল। কিন্তু যেটা হয়েছে, এই যে কাকন দাসীর গল্প জানেন, ওই যে কাজল লেখা কাকন দাসীর গল্প, কাজল লেখা সূচ কুমারের সারা শরীরের সূচ সে সরাইছে, তুলছে। তোলার পর যদি চোখের দুটা সূচ তুলে নেয়, না তুলে সে গিয়েছিল গোসল করতে, এবং পুকুর পাড়ে যে সে হাতের কাকুন দিয়ে কাকুন দাসীকে কিনেছিল, বলেছিল তুমি যাও ঘরে, আমি আসতেছি। কাকুন দাসী দেখলো এই চান্স, সে চোখের দুটা সূচ তুলে বলে আমি তোমাকে রক্ষা করি, তুমি আমাকে বিয়ে করো। তুই বিয়ে তো সাথে করছে। আর যে সারা শরীরে সূচ তুলছে সে কিন্তু হয়ে গেছে দাসী। তো আমাদের এখানে কিছু ব্যক্তি ওই চোখের দুটা সূচ তুলে বলে আমরা এই আন্দোলন করছি, অতএব আমরাই আন্দোলনের সুফল ভোগ করব, আমরা মন্ত্রী হব, আমরা উপদেষ্টা হব। আর যারা সারা শরীরে সুস্থ তুলছে, সারা দেশের জনগণ, তারা হয়ে গেছে দাসী। সিস্টেমটা এখানে হয়েছে। এবং তারা এই দাবি করে, যেহেতু তারা এখন মূল দাবিদার, এখন তারা মন্ত্রী হয়, তারা অমুককে বদলি করে, তারা ডিসি নিয়োগ করে, অমুক করে তমুক করে মাল কামায়। যে বলে যে আমার এলাকার আমার গ্রামের সবচেয়ে দরিদ্র বাড়িটা হলো আমাদের, সে 2 দিন পরে কয় সবচেয়ে ধনী বাড়িটা আমাদের। কেউ কিছু বলে না তাদেরকে। পরে দেখলাম একদিন তাকে জিজ্ঞাসা করলো, সে বলে কি যে আমার ব্যক্তিগত সম্পদ কোথায় কি আছে এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে। এই হয়েছে, কেউ প্রশ্ন করে না, কিন্তু কেউ প্রশ্ন করে না। কিন্তু এই প্রশ্নগুলি করতে হবে। এই ধরনের কথা মানুষ লেখে, আমার কাছে একটু খারাপই লাগলো যে এই ধরনের কথা মানুষ কিভাবে লেখে। এই কথাগুলি এটা কি পোস্ট, এটাকে সামনে আনা যায়? তো আমি খুবই লজ্জা পেয়েছি। তো বাসায় এসে আমি আবার দেখতেছিলাম যে পোস্টগুলি আবার একটু দেখি। তো আমি ওনার পোস্টে দেখলাম। তো আমার পরে দেখলাম যে রাজশাহী ইউনিভার্সিটির একজন টিচার, এবং সে জার্নালিজমের টিচার, আমার ডিপার্টমেন্টের আমার জুনিয়র ভাই ছিলেন উনি।
সেলিম রেজা, নিউটন। তো হুম উনি আবার এত আকার ইঙ্গিতে যান নাই, উনি একদম সরাসরি একটা দুইটা শব্দের একটা মানে করেছেন, পোস্ট মানে একটা কার্ড বানিয়েছেন, ফটো কার্ড। তো উনি বলেছেন যে আমি চ্যাট জিপিটি কে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে ওনারা এটা করে দিয়েছেন। তো উনি আবার সরাসরি শব্দটা লেগেছেন চ দিয়ে। হুম হুম তো আমি পরে ভাবলাম যে ওই সায়ন্ত তো আকার ইঙ্গিতে বলছেন, এই শিক্ষক ভদ্রলোক তো আকার ইঙ্গিতের মধ্যেও গেলেন না, উনি তো অধ্যাপক, উনি তো আকার ইঙ্গিতেও গেলেন না। তাহলে কি একই শব্দ, একই শব্দ জুলাই সংক্রান্ত বিষয়ে বললে এটা খারাপ হয়ে যায়, আকার ইঙ্গিতে বললেও খারাপ হয়, আবার হাসিনাকে নিয়ে বললে অথবা বঙ্গবন্ধুকে নিয়ে বললে এটা কোনো অপরাধ হয় না। তাহলে বিষয়টা কি তাই? হুম আমার কথা হলো কি, শব্দের যে ওজন সেটা সবার জন্য সমান হওয়া উচিত, যে মানসিকতা সেটা সবার জন্য সমান হওয়া উচিত। কয়েকদিন আগে ওই যে হাদির একটা খুব, যেটা সে খুব বিখ্যাত হয়ে গেছিল, জাতীয় বিয়ে হয়ে গেছিল, যে কি কি সে ছিঁড়ে ফেলবে, হ্যাঁ, দুইটা শব্দ, একটা স দিয়ে একটা ম দিয়া। আমার ছেলে আমার ওয়াইফকে জিজ্ঞাসা করতেছে যে মা এটা অর্থ কি। এখন আমার ওয়াইফ কি উত্তর দেবে, সে উত্তর দিতে হুম পারছে না, তবে সে আকার ইঙ্গিতে বলছে কিছু একটা, যে এই যে শব্দগুলো আমরা বলতেছি, আমরা কি মাথায় রাখছি যে এই শব্দগুলি যা উচ্চারণ করছি, হুম আমাদের শিশু কিশোররা এদের কাছে যদি আমাকে বলে আমি কি উত্তর দেব? যদি তারা বলে এটা অর্থ এটা, তখন তারা যদি বলে কেন তোমরা এটা করতে চাও, কি উত্তর দেবো আমরা? আমরা কিভাবে একটা সমাজ গঠন করতেছি বলেন? জি জি, মাসুদ কামাল একদম তারপরে দেখেছি স্পষ্ট, মানে এটি সালাউদ্দিন একটা আম্মার, আমি একটু বলে শেষ করি। আমি আচ্ছা, শেষ বলতে করুন। বললাম সালাউদ্দিন আম্মার রাজশাহী ইউনিভার্সিটি, সে জিএস, সে বলতেছে যে শাওনকে যে নাকি স্যান্ডেল দিয়ে পিটাতে পারবে তাকে সে 1 লাখ টাকা পুরস্কার, আর যে স্যান্ডেল দিয়ে পিটিয়ে তার নাক দিয়ে রক্ত বের করে দিতে পারবে তাকে সে 2 লাখ টাকা দিবে। এবং যে যে ব্যক্তি এই যে তার কথাটা এটাকে মবের উস্কানি মনে করবে, তাকে সে ভরা বাজারে উলঙ্গ করে কিছু একটা করবে, ভয়ঙ্কর কিছু একটা হুম করবে। কি করবে লেখছে আমি বলতে পারলাম না। হুম তো এটা তো মব, আমি তো বললাম এটা মব। এখন আমার তো সবসময় আতঙ্ক থাকতে হবে যে ভরা বাজারে সালাউদ্দিন আম্মার আমার কি করবে। তো এই যে মবের যে উস্কানিটা, 1 লাখ টাকা ঘোষণা করা পুরস্কার, এটা কি যদি ফোয়াদ ভাইকে আমি এই বস্তুটা করতে চাচ্ছি, উনি তো একজন মানে আইনের লোক, এই উস্কানিটা কি ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না? জি, আমি এই যে এই উস্কানিটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে কিনা সেই প্রশ্নের সাথে সাথে মেহরাফরোজ শাওনের যে বক্তব্য সেটাও কিরকম অপরাধের পড়ে সেটাও জানতে চাই, এবং সেটার আসলে এই ফৌজদারি অপরাধের এই পর্যন্ত যাচ্ছে কেন, কেন এটার একটা আইনি প্রতিকারের জায়গা যাচ্ছে না। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে শুনি। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক সমালোচনার ভাষা কেমন হওয়া উচিত এটা নিয়ে লম্বা দার্শনিক আলাপ আছে। হুম আমরা বিপ্লবের সময় দেখেছি যে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় অথবা জারের এগেনস্টে যখন বলশেভিক রেভলিউশন হচ্ছে, ইউরোপের বিভিন্ন সিভিল ওয়ারের আলোচনাগুলোতে আমরা দেখেছি যে বিপ্লবীদের এই বিভিন্ন এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবার কালচার আছে। প্রশ্ন হচ্ছে যে এই শব্দগুলো আসলে কার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। আপনি যদি দেখেন তখন যারা বাম রেভলিউশনারিস্ট ছিল আপনার বলশেভিক রেভলিউশনে, তারা জারকে টার্গেট করে বলছে যে যে অন্যায্য আচরণ করছে, প্রজাদের উপরে জুলুম করতেছে, ট্যাক্সেশন চাপিয়ে দিচ্ছে, বিচার ছাড়া বিরোধী পক্ষকে হত্যা করছে, তখন এই শব্দগুলো তারা ব্যবহার করেছে। আপনি ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যদি রেভলিউশনারিজদের লেখা পড়েন, সেখানে দেখবেন যে তখন যে লুই বংশ যারা তখন ফ্রান্স শাসন করছে, তখন তাদের বিরুদ্ধে এরকম খুব এক্সট্রিম স্লাং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করছে। তো এই জন্য হচ্ছে যে আপনি আসলে ইতিহাসের কোন জায়গায় দাঁড়ায় কাকে বিবেচনা করছেন যে কে আসলে অন্যায্য, কে আসলে জালেম, কে আসলে মানুষের উপরে তার অধিকার নষ্ট করতেছে, তার জায়গা থেকে তাকে বঞ্চিত করছে, এবং সেখানে আপনি তার প্রতিবাদ করবার ন্যায্যতা কিভাবে তৈরি হচ্ছে। এখন ব্যক্তিগতভাবে আমি এর আগে আপনার সাথে আমি বলেছি যে হাসিনার বিরুদ্ধে, শেখ মুজিবের বিরুদ্ধে আমার থেকে কঠিন রাজনৈতিক বক্তব্য তো খুব কম মানুষ দিয়েছে, কিন্তু আমি তো কারো বাপ মা তুলে গালি দিই নাই। এটা নীতিগতভাবে আমি এটা পছন্দ করি না আর কি।
হুম। এই যে পছন্দ কিন্তু যে করেন না, আরেকটু ছোট জিজ্ঞাসা করি, আপনি নিশ্চয়ই পুরো বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ বলবেন, কিন্তু এই যে আপনি পছন্দ করেন না, কিন্তু মানে আপনার সাথে যারা রাজনীতি করছেন, তরুণ বয়সী বা ছাত্র, তারা যখন করছেন, আপনি কি তাদেরকে কখনো বলেছেন যে এটি আসলে সুন্দর শোনাচ্ছে না এই বলেছি শব্দগুলো? বলেছি হাদিকেও বলেছি। আচ্ছা। হাদি আমার খুব কাছের ছোট ভাই ছিল। এই যে পার্টিকুলার জায়গাটা মাসুদ কামাল ভাই রেফার করেছেন, এটার পরে আমি হাদিকে পার্সোনালি বলেছি যে হুম। পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজের সমালোচনা করা শিখতে হবে, যত বড় শত্রু হোক হুম। তার বিচার চাইতে পারতে হবে, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে করা, দৃষ্টি আকর্ষণ করা। শাওন অথবা এই কি মাহা নাকি একটা মেয়ে আছে বা বাজে কথা বলেছে, না মাহিয়া মির্জা কি একটা নাম, আমি তো হুম। ভালো এদেরকে ফলো করি না। তারপরে এই যে এফডিসির তৃতীয়, থার্ড গ্রেডের, ফোর্থ গ্রেডের নায়ক নায়িকারা যে সকল বক্তব্য বলছে, আমরা দাবি করতেছি এটা জুলাইকে অসম্মান করছে, শহীদদেরকে অসম্মান করছে, এটা ফৌজদারি অপরাধের ফ্রেমে আনা যায় কিনা এই তর্কটা তুলতে হবে। কিন্তু একটা গালির বদলে আবার দুইটা গালি, তো ওকে, ও যেহেতু পাবলিক লিঞ্চিং এর কথা বলতেছে, তো ওকেও আইনা ও রাস্তায় পাবলিক লিঞ্চিং করতে হবে, মানে এইটা তো মানে মানে কাম্য না আর কি। পার্সোনালি আমি এই ধরনের জিনিস পছন্দ করি না, এবং যাদের সাথে আমাদের সম্পর্ক আছে আমি সবসময় এটা বলি যে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলা এবং এটা সমালোচনা করা এবং ফৌজদারি ফ্রেম তৈরি করা, প্রয়োজনে ফ্রেমের ব্যাপারে পরামর্শ দেওয়া। যে হুম। রাষ্ট্রকে আজকে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে ছাত্র দলের এক নেতা বলছে না যে শাওন কি শেখ হাসিনার থেকেও বেশি শক্তিশালী, তার বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? তো সে তো সর্বোচ্চ জায়গাতে গিয়েই তো এই দাবিটা তুলেছে, এই প্রতিবাদটা সে করেছে, এবং সেখানে তাকে কোনো গালাগালি করতে হয়নি, কোনো বাজে শব্দ ব্যবহার করতে হয়নি। হুম। হুম। তো সেই আসলে এই তর্কটা যে তার ওইখানে দিতে বিরুদ্ধে হবে। অ্যাকশনটা কি হবে, মানে তার বিরুদ্ধে থানায় জিডি হয়েছে দেখলাম, ওই যে আপনি আরেকজন অভিনেত্রীর কথা বলছেন, তাদের দুজনের নামে দেখলাম থানায় জিডি হয়েছে। তারপরে তার বিরুদ্ধে আসলে কি হতে পারে? একটা তো হচ্ছে যে আপনার জুলাই নিয়ে পার্টিকুলারলি তো কোনো আইন নাই যে জুলাইকে আন্ডারমাইন করলে, জুলাইয়ের সত্যতা অস্বীকার করলে, অথবা শহীদদেরকে যদি কোনোভাবে হেয় করা হয়, ছোট করা হয়, তাহলে পার্টিকুলারলি কোনো ফৌজদারি অপরাধের তো ফ্রেম নাই। কারেন্ট পেনাল কোডে যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ আপনি ইনসাইটমেন্ট পর্যন্ত যেতে পারবেন, ডিফামেশন পর্যন্ত যেতে পারবেন আর কি। তাহলে সেটাও আপনি লিগাল ফ্রেমে কতটুকু একজনকে আপনি মানে কারাদণ্ড দেবার মতো অপরাধে অভিযুক্ত করতে পারবেন, সেইটা একটা একটা মানে এটা আরো দেখার বিষয় আছে আর কি। মূল বিষয়ের জায়গা হচ্ছে যে হুম। আমরা মনে করি যে এই কাজগুলো যারা করছে তারা আসলে অ্যাটেনশন সিকার। সেটা আওয়ামী লীগের টাকা খেয়ে হোক, ট্রমা থেকে হোক, রুটি রুজি বন্ধ হয়ে গেছে, এই বিশাল আওয়ামী ফ্যাসিবাদের সময়কে যে পেশার স্পেস ছিল সেটা তার শ্রিঙ্ক করেছে, ছোট হয়ে গেছে, এদেরকে আসলে অ্যাটেনশন না দেওয়া আমার দৃষ্টিতে এটা হচ্ছে বেস্ট পলিসি। জাস্ট অ্যাভয়েড করা, ইগনোর করা। ইগনোর করতে পারলে যেটা হতো না যে মানে এটা মানে এমনিতেই একটা জিরো শেয়ারে চলে যেত। এখন তারা যেটা করেছে, তারা আসলে যেটা চেয়েছিল যে এই দুষ্টামিগুলো করে মৌমাছির চাকে ঢিল ছোড়ার মতো, তো এখন আমরা সারাদিন অন্য আলোচনা বাদ দিয়ে শাওনের মতো একটা খুবই লো গ্রেডেড একটা ফোর্থ ক্লাস মানে ইস্যু নিয়ে আমরা আলাপ করতেছি বাংলাদেশে 101টা গুরুত্বপূর্ণ সমস্যা রেখে আর কি। তো আমি পার্সোনালি এগুলো হচ্ছে ইগনোর করবার পক্ষে। মানে এগুলো আপনি এগুলো এমন জায়গা যে শুধু ফেসবুক স্ট্যাটাসের উপর ভিত্তি করে যদি আপনি ফৌজদারি অপরাধের দিকে যেতে থাকেন, এই মামলা করে শেষ করতে পারা যাবে না। এটা কদিন পরে তো তারেক রহমান, বিএনপির লোকজন মনে করবে যে আমরা তারেক রহমানের বিরুদ্ধে লিখতেছি। আমরা এই বিএনপির সময়টা হয়েছে না, ফেসবুক স্ট্যাটাসের কারণে 6-7 জনকে তো গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে, বিভিন্ন সময় হুম। নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে আপনি আসলে পলিটিক্যালি কালচারালি ফেস করতে হবে, যে এই যে আওয়ামী সম্মতি উৎপাদন করে তাদেরকে আসলে কিভাবে এ ব্যাপারে তর্ক হতে পারে যে আসলে আমরা তাদেরকে কিভাবে ডিল করব, ইগনোর করাটা বেস্ট সলিউশন কিনা। হুম। এবং কিন্তু ইগনোর এই যে ইগনোর না করে এবার একটু, মানে আমি জিজ্ঞাসা করছিলাম শাওনের জন্য আসলে তাকে বিচারের মুখোমুখি করার সুযোগ আছে কিনা বা আইনি ব্যবস্থা কি, এবারে যদি অপর পক্ষের দিকে যায়, যারা আসলে প্রকাশ্যে তাকে এভাবে মারার হুমকি, আরো নানান রকম হুমকি দিচ্ছেন, মাসুদ কামাল একটু বলছিলেন, তাদেরকেও কি আইনের ফ্রেমে আনার কোনো জায়গা আছে কিনা বা তাদের জন্য কোনো ব্যবস্থার জায়গা আছে কিনা? যদি যদি আমি সালাউদ্দিন আম্মারের স্ট্যাটাস পড়ি নাই, মাসুদ কামাল ভাই যেটা বলছেন, যদি এইটাতে কেউ অ্যাক্ট করে, এই ঘটনার পরে যদি কেউ অ্যাক্ট করে এবং যদি পুলিশের কাছে অথবা আদালতের কাছে এটা মানে কানেক্ট করা যায় যে তার স্ট্যাটাসের কারণে ওই 1 লাখ টাকা 2 লাখ টাকা পাওয়ার কারণে এই যদু মধু কদু গিয়ে শাওনকে মেরেছে, চড় থাপ্পড় দিয়েছে,
এইটা যদি কজেশনটা প্রমাণ করা যায় তাহলে তো অবশ্যই ফৌজদারি আচ্ছা, অপরাধের মধ্যে কজেশন পড়ে যাবে। প্রমাণ না করা গেলে হয় না, মানে এমনিতেই কাউকে হুমকি ধামকি এগুলো কোনো অপরাধ এতে না, কোনো ওটা অ্যাক্ট না করলো না, হলে? না ধরেন কোনো অ্যাক্ট করলো না, আমি বললাম যে আহ, আপার বাড়িটা জ্বালায় দাও আমেরিকাতে গিয়ে, এটা কেউ পাত্তা দেয় নাই, কোনো শেয়ার কমেন্ট কেউ হয় নাই, কেউ এটাতে অ্যাক্ট করে নাই, এটা পাগলামি বলতে শেয়ার পারে না কমেন্ট কে? তো অনেক হয়েছে, শেয়ার কমেন্ট তো অনেক হ্যাঁ, হয়েছে। ওইটাই বলছি যে ওইটা যদি কেউ অ্যাক্ট করে তখন আপনি এটা ইনসাইটমেন্ট ট্রিগার করতে পারবেন, ওইদিকে নিতে পারবেন। কিন্তু ধরেন এটা যদি কেউ পলিটিক্যাল স্টেটমেন্ট আকারে, প্রতিবাদ আকারে নেয় যে হ্যাঁ ওকে আসলে এটাই করা দরকার, এই সেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেষ হয়ে গেছে, এবং এরকম ধরেন কোনো অপরাধ ধরেন সামনে। সালাউদ্দিন আম্মারের কথা বলছিলেন, তো সালাউদ্দিন আম্মারের মাঝখানে আরেকটা ছোট্ট ক্লিপ ভাইরাল হয়েছিল, দেখেছিলাম আর কি, যে মাশরাফির বাড়ির সামনে গিয়ে বলছে যে যারা আবার ফ্যাসিবাদী হয়ে উঠবে তাদেরকেও পুড়িয়ে দেওয়া হবে, এরকম কথা বেশ একটু মানে তাকে বলতে শোনা যাচ্ছিল। ফলে মানে এই কথাগুলোরও কি কোনো আইনি ব্যবস্থা নেওয়ার মতো জায়গা নাই? মানে বিষয় দেখেন, মানে জেনারেশনাল একটা রিয়েলিটি আছে বাংলাদেশে, বয়স, কে কোন ভাষায় কোন বয়সে যে বক্তব্য দিচ্ছে, কথা বলছে, সেটা আসলে কতটুকু আপনি প্যারেন্টিং এর জায়গা থেকে, গার্ডিয়ানশিপের জায়গা থেকে ডিল করবেন, কতটুকু কালচারালি ডিল করবেন, কতটুকু ফৌজদারি অপরাধের জায়গা থেকে ডিল করবেন, সেটা আমাদেরকে সমাজ আকারে মানে একটা জায়গাতে আসতে হবে, কনভারসেশনে আসতে হবে। সবকিছুতে ফৌজদারি ফ্রেমে চলে গেলে যেটা হবে, সমাজে তো কেউ কথা বলবে না, কেউ তো কারো সমালোচনা করবে না। আমাকে আমাকে নিয়ে দেখতেছেন না সারা দিন রাত যেগুলো হচ্ছে, তো এগুলো তো মেরে ফেলবো, তুই মানে হচ্ছে নেক্সট হচ্ছে না হাদি। কাকে নিয়ে, এখন সেটাই হচ্ছে প্রশ্ন। আপনাকে হ্যাঁ, নিয়ে বেশি হচ্ছে, আরেকজনকে নিয়ে একটু কম হচ্ছে, এটা মনে হয় এখন একটা নতুন বাস্তবতায় পরিণত হয়েছে। কিন্তু আপনি বলছিলেন কজেশন থাকতে হবে, মানে ঘটনাটা ঘটবে তারপরে সেটাকে মানে হ্যাঁ, রেসপন্সিবল করা যাবে। ধরেন একটু পুরনো কথা মনে পড়লো, প্রথম আলো ডেইলি স্টার যখন হামলা হলো তখন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাদেরকে বলতে শোনা গেল যে ওই যেই সংগঠনগুলোতে আসলে হামলা হলো ওই সংগঠনগুলোরই নাম, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট, এই শব্দগুলো, মানে এই প্রতিষ্ঠানগুলোর কথা বলা হলো এবং হলোও তাই। কিন্তু তাদের বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নেওয়া হলো না, হওয়া দরকার ছিল কি? ব্যারিস্টার ফুয়াদ, কানেকশনটা দুর্বল হয়ে গেছে। আমি আশা করছি পাবো, কারণ এই ব্যাখ্যাটা শুধুমাত্র ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে সম্ভব, তিনি আইনি ব্যাখ্যাও দিতে পারবেন। ফলে এই ব্যাখ্যাটা কিন্তু মাসুদ কামাল, আপনার কোনো মন্তব্য? আরও একটা বিষয় রয়ে গেছে যেটা আপনি মনে করে রাখতে বলেছিলেন, সেটিও নিশ্চয়ই আছে, ব্যারিস্টার সুমনের ব্যাপারটা আপনি বলতে চেয়েছিলেন। জি, বিশেষ সুমনের যে ব্যাপারটা, দেখেন এই ভদ্রলোকের সঙ্গে আমার জীবনে কখনো দেখা হয়নি, ওনাকে আমি চিনি না, বাট ওনার বিভিন্ন, উনি সোশ্যাল মিডিয়ায় খুবই একটা ভোকাল লোক ছিলেন, হুম, এবং পুরো আওয়ামী সরকারের আমলে আমি দেখছি যে উনি আওয়ামী লীগ সরকারে, মানে হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতেন, হুম, এবং উনি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে, হাইকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে বিভিন্ন বিচার, বিভিন্ন আপনার রায় উনি ওখানে হুম, দাঁড়িয়ে কিন্তু সমালোচনা করতেন। হুম, হুম, তারপর উনি যুবলীগের একজন নেতাও হলেন, ইলেক্টেড, এবং তারপর দেখলাম যে ওনার এই সমস্ত কথাবার্তার কারণে যুবলীগ তাকে ধারণ করতে পারলো হুম, যে, এমনটি মনে হয়েছে। এবং উনি হাসিনা আওয়ামী লীগ তাকে নমিনেশনও দেয় নাই। হাসিনা সরকারের যে কর্মকাণ্ড, তার অনেক কিছু উনি সমর্থন করেন না, এটা আমার কাছে মনে হয়েছিল তখন তার বিভিন্ন কর্মকাণ্ডের হুম, মানে কারণে। আমি আগে বলি তার সঙ্গে আমার জীবনে দেখা হয় নাই, হুম, হুম, আমার মনে হয়েছিল। তারপর উনি ইলেকশন করলেন, ইলেকশনে উনি পাশ করলেন, আওয়ামী লীগের একজন জাদ্রেল ক্যান্ডিডেট যিনি আবার প্রতিমন্ত্রীও ছিলেন, সেই প্রতিমন্ত্রীকে উনি বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে পাশ করলেন। এই যে পাশটা করলেন, উনি কিন্তু আওয়ামী লীগের সেই দামি না। আওয়ামী লীগ তাদেরকে, যাদেরকে ডেকে নিয়ে বলেছিল আমি এক দামি, সবাই তোমরা দাঁড়ায় যাও, উনি কিন্তু ওই লাইনের লোক, উনি তো আওয়ামী লীগেরই না। আওয়ামী লীগ তাকে বের করে দিচ্ছে, উনি বিদ্রোহী হিসেবে কিন্তু ওখানে এলাকার প্রতি হিসেবে হয়েছে। শেষ মুহূর্তে যে যখন আন্দোলনটা হচ্ছিল, তখন আমি যেটা দেখলাম যে ওনার ভূমিকা আওয়ামী সরকারের পক্ষে ছিল। আমি মনে করি এটা একটা ক্রাইম, উনি অন্যায় করেছেন। উনি মানুষের, সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, উনি সেন্টিমেন্টের বিপরীতে দাঁড়িয়েছেন, এটা অবশ্যই একটা অপরাধ উনি করেছেন, এবং এই অপরাধের জন্য ওনার শাস্তি হওয়া উচিত। কিন্তু একজন লোককে আপনি 2 বছরের বেশি সময় জেলে আটকে রাখবেন কেন? আপনারা কি ছেড়ে দেন, ওনাকে জামিনে আপনি দেন, ওনার এই বিচার চলতে থাকুক, যা শাস্তি হবার হবে, আদালত যেটা বিবেচনা করবে করবে। কিন্তু এই কারণে ওনাকে আপনার আটকে, দিনের পর দিন আটকে রাখেন। দেখেন এই যে সালামের মামলা, কোথায় কোন বিএনপির এমপি তো, কোন বিএনপির আইনজীবী তো এই মামলা করে নাই। পুরো জামাতের আজকাল যে বিশাল বিশাল ফিগার দেখি, জামাতের আইনজীবী,
এর চেয়ে বড় আইনজীবী, সবচেয়ে ব্যস্ত আইনজীবী কিন্তু জামাত আর বিএনপি। কই এই আইনজীবীরা তো কেউ এসালামের বিরুদ্ধে মামলা করে নাই, বাবে নজিরের বিরুদ্ধে মামলা কেউ করে নাই, কিন্তু এই ব্যারিস্টার সুমন করেছে। সেইটা ছিল দেশপ্রেম। শুনেন, জামাতের আমিরের সমর্থন করা দেশপ্রেম, তারেক রহমানকে সমর্থন করা দেশপ্রেম, এবং দেশের অর্থনৈতিক খাতে একটা বড় অন্যায়ের প্রতিবাদ করা দেশপ্রেম। এই তিনটাই দেশপ্রেম হয়। আমি কিন্তু ওই অর্থনৈতিক অন্যায়ের যে প্রতিবাদ করছে এই দেশপ্রেমকে সবচেয়ে বেশি বাড়ছি, আমি কিন্তু দেবো। তো সেই লোকটা আটকে রাখছেন, তার শেষ সময়ের একটা ভুল, তার ভুল কিন্তু আমি আবারও বলছি, ব্যারিস্টার সুমন যে কথাটা বলেছিল আওয়ামী লীগ সরকারের পক্ষ, সেটা কিন্তু আমি অন্যায় মনে করি, এবং এই জন্য তার শাস্তি হওয়া উচিত। আইনে যা আছে তাই তো হবে। জি জি স্পষ্ট। সেই শাস্তি অনেক ধন্যবাদ মাসুদ কামাল, তাকে তো অনেক জামিন ধন্যবাদ, দেবেন না। অনেক ধন্যবাদ। কিন্তু ওই যে ওই মানে এই কথা বলার কথা যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন সেটির জন্য শাস্তি, সেটি আবার কেমন ব্যাপার, এটি আমি রয়ে গেল এই প্রশ্নটা। কিন্তু যে প্রশ্নটা আগে করছিলাম ব্যারিস্টার ফুয়াদ, সেটি নিয়ে শেষ করে তারপরে আমি একটু ব্যারিস্টার সুমনের প্রসঙ্গ আসবো, যেহেতু কথা প্রসঙ্গে আসলোই। যে আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম, আপনি বলছিলেন যে একটা কজেশন তো থাকতে হবে কারোর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মানে মামলা করতে গেলে বা ব্যবস্থা নিতে গেলে। জিজ্ঞাসা করছিলাম যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী, এই যে হামলাগুলো যখন হয়েছিল তখন শিবির নেতাদেরকে দেখা গেছিল তারা ফেসবুকে বলেছিলেন, এবং যেই যেই প্রতিষ্ঠানের কথা বলা হয়েছিল সেই সেই প্রতিষ্ঠানে হামলা হয়েছিল, কিন্তু তাদের প্রতি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। আপনার কি মনে হয় যে এখানে কজেশন মিলেছিল, মামলা ব্যবস্থা নেওয়া উচিত ছিল? না, আমার কাছে মনে হয় যে কোনো ফৌজদারি অপরাধের তো বিচার হইতে হবে, আমরা পার্সোনালি বলেছি। এবং যদিও আমরা মনে করি যাদের কথা বলেছেন তারা বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করবার জন্য কালচারাল গুরু আকারে কাজ করেছেন বহু বছর, দিল্লির স্বার্থ রক্ষা করা, আওয়ামী ফ্যাসিবাদের জন্য সম্মতি উৎপাদন করা, কিন্তু এর মানে এটা না যে একটা পত্রিকা অফিস আগুন দিয়ে পোড়াই দিতে হবে। তো সেটা ফান্ডামেন্টালি ফ্লড। কিন্তু যাদের নাম বলেছেন আমি মনে করি না এই মানুষগুলো এগুলোর সাথে জড়িত। কারণ হচ্ছে ডিসেম্বর মাস, আপনার মনে থাকার কথা, জামাত তখন অনেকগুলো সার্ভেতে আগায় আছে, ইলেকশন সার্ভেতে। শহীদ ওসমান হাদির ঘটনা ঘটেছে, বেগম জিয়া মারা গেছেন। এরকম একটা সময় জামাত এবং অ্যাফিলিয়েটেড গ্রুপস তারা এইরকম একটা পত্রিকা অফিসগুলোতে ব্যাপক মাত্রায় আগুন লাগাবে এবং এরকম ঘটনা ঘটাবে, সেটা আওয়ামী লীগের আমলেই তারা করে নাই। মানে এই কাজটা করলে তাদের সবসময় মানে বেস্ট টাইম তো ছিল আওয়ামী লীগের আমলে করা, এটা তারা করে নাই, তো তাদের রিফোর্স ছিল। আমি এটাকে মনে করি এটা একটা আওয়ামী লীগ আমলে এজেন্সি। তো অনেক সময় তাদেরকে আসলে শব্দটা হয়তো এখন আপত্তিকর শোনায়, কিন্তু তাদেরকে গুপ্ত থাকতে হয়েছে বা থেকেছে তার। তখনও আপনার অ্যাটাক করার মতো পরিবেশ তখন ছিল, আপনার লোক ছিল। ওই আগুন লাগানোর জন্য তো আপনার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করার প্রয়োজন নাই। তাহলে কিন্তু প্রশ্ন হয়েছিল হচ্ছে, তো আসলে, অনেক লক্ষ না হলেও হাজার মানুষ ওখানে সমাবেশ হয়েছিল। না হয়েছে, কিন্তু এটা জামাত শিবিরের লোকগুলো আমরা দেখি নাই। এটার আলাদা কিন্তু ওই এক্সট্রিম যে আপনি ভয়েস যে আছে। কজেশনের কথা বলছিলেন ব্যারিস্টার ফুয়াদ, যে যদি ফেসবুকে বলে এবং তার প্রতিফলন দেখা যায়, সেরকম তো হয়েছিল। না ঠিক বললেন ওইটা কেন, শেষের ওইটা তো নেতা, প্রমাণ, ওইটা তো কোর্টে প্রমাণ হয়নি। মানে বিষয় হচ্ছে যে আপনি আপনি কজেশনটা লিঙ্ক করছেন। তার জন্য তো মামলা ওই করতে হবে আগে, তাই না? কোর্টে প্রমাণ হতে রাকসুর হলে। ভিপি একটা স্টেটমেন্ট দিয়েছে আর ঢাকাতে দুইটা জাতীয় পত্রিকা পড়ায় দিছে। মানে এটা এটা জাস্ট সিম্পলি ডাজন্ট মেক সেন্স আর কি। এইটা আমি সিরিয়াসলি মনে করি, আমার কাছে তথ্য আছে, আমি এটা পাবলিকলি বলতে পারবো না, বাট আমি এটা স্ট্রংলি ফিল করি যে এটা এজেন্সি রেড ওয়ার্ড। এইটা বাংলাদেশের নির্বাচনকে অস্থিতিশীল করবার জন্য যারা চেষ্টা করেছে, অনিশ্চিত করবার চেষ্টা করেছে, তখনকার সরকারকে বিব্রত করতে চেষ্টা করেছে। খুবই একটা ভলাটাইল সময় ছিল, তারেক রহমান ফিরছে, সবকিছু মিলে এই সিচুয়েশনটার একটা বেনিফিট নেবার চেষ্টা করেছে। এই ঘটনা ঘটানোর মধ্য দিয়ে জামাতের অথবা এই পুরো মানে তাহলে বলয়ের আপনি বলতে চাচ্ছেন 2 না, কিন্তু টাকা। এইটুকু কি বলবেন, এইটুকু কি বলবেন, এজেন্সি ওই নেতাদের বক্তব্য ফলো করলো নাকি নেতারা এজেন্সিকে সাপোর্ট করলো? না, মানে যেটা শিবির হচ্ছে নেতাদের এটা কথা হচ্ছে বলছি। আমার কাছে বক্তব্যগুলো মনে হয়েছে যে সিচুয়েশনের উপরে যে ছেলে পেলে হুটহাট করে বক্তব্য দেয়, ওই রকম একটা যে আপনার একটা হাইপ তোলা, একটা সিচুয়েশন করা যে হ্যাঁ প্রথম আলো এটা করছে, ডেইলি স্টার এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে। ছায়ানোটার কি সমস্যা? মানে অত দূর যাওয়া লাগলো কেন? প্রথম আলো ডেইলি স্টার না হয় প্রতিদিন রিপোর্ট করছে, ওর বিরুদ্ধে লিখছে, ওকে সন্ত্রাসী বানাইছে, জঙ্গি বানাইছে। তো ওই ইয়েতে ছায়ানটের ওই বাংলা কবিতা পড়ায়, গান শেখায়, ওখানে সমস্যা কি হয়েছে? তাদের বিরুদ্ধে আপনি কালচারাল অভিযোগ তোলেন, কালচারাল ফ্যাসিবাদ নিয়ে আপনি কথা বলেন, রেজ করেন। তো এইটার যেটা মনে হয়েছে এটা একটা পরিকল্পিত ঘটনা। এবং এই ঘটনার সাথে আজকের এই বাংলাদেশে টাইম টু টাইম দেখবেন যে উস্কানিগুলো তৈরি করা হচ্ছে, একটা ক্যাওস লাগানোর চেষ্টা করা হচ্ছে, একই ফোর্স জড়িত। এসালমের টাকা, আওয়ামী গ্যাং, পুরো সিচুয়েশন মিলে এমন একটা জায়গাতে নেয়া যে ডিসেম্বরে ওসমান হাদির মৃত্যুর পরে মনে হচ্ছিল যে জামাত বিপুল ভোটে ক্ষমতায় চলে আসবে। এইটা অনেকের ভেতরে একটা প্রচন্ড রকম ভয় তৈরি করেছে। তাহলে এখন জামাতকে সিভিল সোসাইটি, লেফট,
তথাকথিত প্রোগ্রেসিভ এই সেকশনের এই আতঙ্কটাকে কিভাবে অ্যাড্রেস করা যাবে, এই ভোটটা যেন অন্যদিকে না যায়, এটা যেন বিএনপিকে এনশিওর করা যায়। কিন্তু এইরকম একটা খেলার অনুষঙ্গ ছাড়া এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, আমি সিরিয়াসলি মনে করি। এটা আপনি আপনার সোর্সে খবর নেন ভিতর থেকে, এটা আপনিও জানতে পারবেন, আমরাও জানতে পারবো। সেই অপারেশনের মধ্যে কি অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল? কারণ সে জড়িত না, সে তো ভিকটিম। তিনি তো বলছেন যে তারা বলেছেন, বারবার ফোন করে বলেছেন, কিন্তু তারা চাইলে ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু ব্যবস্থা নেন নাই। সেটা এজেন্সিকে জিজ্ঞেস করতে হবে আর কি, যে কেন তারা নেয় নাই। কেন ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করা যায় না যে কেন আপনারা নিলেন না ব্যবস্থা? সরকারের এমন লোকও আমাকে বলেছে যে ওই ঘটনার পরে আমরা বারবার বিভিন্ন ফোর্সের সাহায্য চেয়েছি, তারা সাহায্য যেই গতিতে পাঠানোর কথা তারা সেই গতিতে পাঠান নাই। এখন ধরেন আপনি যদি আমার কাছে একটা সাহায্য চান, ওই সাহায্যটা আমি ডিসপেন্স করতে পারবো না, আমার কারোর উপর রিলাই করতে হবে। আমি তাকে বলতে পারবো, আপনার মনে থাকার কথা শেখ মুজিবের হত্যাকাণ্ডের সময় শেখ মুজিব তোফায়েল আহমেদকে ফোন দিয়েছিল না, শেখ সেলিম পার্লামেন্টে বলেছে। তোফায়েল আহমেদ তখন রক্ষী বাহিনী দেখাশোনা করে, বিশাল ফোর্স নিয়ে তারা চলাফেরা করে, যে সেনাবাহিনী চারদিকে আমাকে ঘিরে রাখছে। এয়ারফোর্সের প্রধান একে খন্দকারকে ফোন দিয়েছিল না, সেনাবাহিনী প্রধান শফিউল্লাহকে ফোন দিয়েছিল না। এখন রেজিমেন্ট কি শেখ মুজিবের নিয়ন্ত্রণে? কেউ তো তাকে উদ্ধার করতে কেউ আসে নাই তো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এখন দোষটা কাকে দেবেন? এই জন্য হচ্ছে যে এই ঘটনাগুলো আমি বোধ করি তদন্ত হওয়া দরকার, সিরিয়াসলি তদন্ত হওয়া দরকার, যে রাষ্ট্রকে যারা ভিতর থেকে দুর্বল করতে চাচ্ছে এমন কোনো ফোর্স জড়িত কিনা, বাইরের কোনো ফোর্স জড়িত কিনা, একসাথে মিলে করা হচ্ছে কিনা। কারণ এই কাজগুলো যদি আমি ডিসেম্বরে ম্যানেজ করতে না পারি, তখন বলা হচ্ছিল নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। ফিউচারে যেন না হয়। এখন তো নির্বাচিত সরকার আসছে, আপনি এখন এই যে দুর্নীতির কথা বলছেন, গত আমলে 15 মাসে এত এত টাকা লুটপাট হয়েছে, তদন্ত করে খতিয়ে দেখা হবে, এটাও খতিয়ে দেখেন। এটাই তো সরকারের রেসপন্সিবিলিটি, যে কোনো একটা ঘটনা ঘটেছে আপনি খতিয়ে দেখেন কারা আমি রেসপন্সিবল। একটু এই প্রশ্নটা মাসুদ কামালের কাছে রাখতে চাই, আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা, কেন কোনো তদন্ত কেউ করে না? মানে ধরেন এই তদন্তটাও কেউ করলো না, কেন হলো, কিভাবে হলো, কারা জড়িত, আসলেই মানে এর পেছনের বাহিনীগুলো আছে কিনা? এর আগেও বহুবার ডিপ স্টেটের নাম বিভিন্ন জনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে, উপদেষ্টাদের কাছ থেকে শোনা, মানে বিভিন্ন পর্যায়ে শুনেছি, কখনোই কোনো তদন্ত হলো না, কেউ যেন শুনেই না কানে। এরকম আমরা মাঝে মাঝে একটু টকশোতে আলোচনা করি, কিন্তু যারা আসলে ব্যবস্থা নেওয়ার জায়গায় তারা কেউ কানেই শোনে না এই বিষয়গুলো। আপনার কি মনে হয় যে এগুলো মানে কেন কানে তোলে না অথরিটি, নাকি তারাও আসলে এর সাথে যুক্ত এই ডিপ স্টেটের মধ্যে? দেখেন, আমি নিজে যেটা আমি তো আর বলতে পারবো না, আমরা তো এটা বুঝিও না, কারণ ওই ক্ষমতায় থাকলে পরে ওই যে যেটা ফুয়াদ ভাই বলেন, যে ফুয়াদ ভাইয়ের মানে যে সমস্ত কথাবার্তা উনি বলেন, ওর অনেক কিছুই কিন্তু আমার মতের সঙ্গে মিলে না, কিন্তু ওনার সঙ্গে আমি কথা বলতে পছন্দ করি এই কারণে, উনি যা কিছুই বলেন লজিক দিয়ে বলেন। এই জায়গাটা আমার খুব পছন্দ, যে উনি ওনার একটা লজিক থাকে, সেই লজিকটা দিয়ে উনি বলেন। আমি নিজের লজিক পছন্দ করি, আমিও লজিক দিয়ে বলার চেষ্টা করি। মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে যায়, কিন্তু অন্য ব্যাপার, বয়সের কারণে হতে পারে। তো উনি যে কথাগুলি বললেন, কথাগুলি কিন্তু আসলে আপনি ফেলে দিতে পারবেন না। আমাদের ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ওই সময় ডক্টর ইউনূস ছিলেন, এদের সঙ্গে আরো অনেক উপদেষ্টা ছিলেন, এদের সঙ্গে সাংবাদিক যেমন নুরুল কবির ভাই নিজে বলেছেন উনি একাধিক উপদেষ্টাকে ফোন করেছেন, করাই স্বাভাবিক। এবং ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর যে দুই একটা মিডিয়ার সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক সবচেয়ে ভালো ছিল, তার মধ্যে তো প্রথম আলো, ডেইলি স্টার করে না, তাদের সঙ্গে তো ওনার সম্পর্ক খুব ভালো। উনি তো এই পত্রিকাগুলি সম্পাদককে ইন্টারভিউ দিয়েছেন রে ভাই, তো ওনার সঙ্গে তো খুব ভালো রিলেশন। তো ওনাদের পত্রিকা যখন আক্রান্ত হয়, তো স্বাভাবিকভাবে ওনারা তো তাদেরকেই প্রথম ফোন করেন। তো ফোন তো তারা করেছেন, তারা অসহায় বোধ করেছেন কেন? মানে তাহলে ওনাদেরও নিয়ন্ত্রণ ছিল না, তাহলে কার নিয়ন্ত্রণ ছিল? এবং ওনাদের যে নিয়ন্ত্রণ, আমার কাছে যে জিনিসটা খারাপ লাগে, জিনিসটা বললেন না, সেই জিনিসটা হইল যে ওনারা কেন মুখ খোলেন না। আমি মানলাম যে ওনারা তদন্ত করতে পারেন নাই, আমি মানলাম ওনারা আগুন থামাইতে পারেন নাই, এখন তো ওনারা মুখ খুলতে পারেন, যে ওই সময় আমি অমুককে বলেছিলাম, তমুককে বলেছিলাম, অমুক চুপ করেছিল, তমুক কথা বলে নাই, তো এখন ওনারা মুখ খুলেন না কেন? তার মানে এই লোকগুলোর আরেকটা সমস্যা ছিল। এই লোকগুলোকে আমি তো সবসময় বলতাম যে ডক্টর ইউনূস যে টিম নিয়ে কাজ করতেছে, এই টিমের ম্যাক্সিমাম লোক বৃদ্ধ এবং অথর্ব, কিছু বুড়া আর 2-3টা ছোড়া, এদের নিয়ে উনি ক্যাবিনেট বানাইছিলেন। মানে এটা তো ডক্টর ইউনূস স্বীকারও করেছিলেন, ডক্টর ইউনূস তো বলেইছিলেন যে আমার এই বিষয়ে তো অভিজ্ঞতা নাই, ফলে তার একটা নিজের ডিফেন্সে যেটা ছিল সেটা তিনি নিজেই সহজে স্বীকারও তো করে নিয়েছিলেন যে তার তো অভিজ্ঞতা নাই। মানে ওনার মতো লোকের এই স্বীকারোক্তিটা, এটা এত হাস্যকর এবং এত অপরাধমূলক। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি,
আপনি আমাকে বললেন যে মাসুদ কামাল আপনাকে আমি খুব পছন্দ করি, আপনার উপর ভরসা করি, আপনাকে লোকজন ভালোই জানে, আমি একটা নতুন গাড়ি কিনছি, আমি একটু বাইরে যাবো, আপনি একটু চালান না। তাই বললাম আমি তুমি জীবনে গাড়ি চালাইনি। আপনি না 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 আপনি পারবেন, আপনি আমাকে চালাতে দিবেন ভাই। আমি যদি চালাই ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি ভাঙবে, আমার জীবন যাবে, আপনারও জীবন যাবে। এবং ডক্টর ইউনূস ওই কাজটা করছেন। হ্যাঁ, কিন্তু এখানে তো আর উনি পরীক্ষিত ড্রাইভার দেশটা ছিল না, ছিল ডুবাইছেন, কি অপশন উনি হিসেবে নিজে পরীক্ষিত ঢুকছেন। ড্রাইভার? দেখেন আপনি ভাবেন, হাসিনার আমলে ডক্টর ইউনূসকে হাসিনায় 8 তলা পর্যন্ত হাঁটায় তুলছে, তুলছে না, তুলছে। তখন সাধারণ হাসিনা যা কিছু বলতে দেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ওনার প্রতি যে যে মায়াটা ছিল, যে ধারণা ছিল যে হাসিনা ওনার মতো একজন বয়স্ক লোক কিরকম ভাবে বেইজ্জতি করতেছে। আমি নিজে ওই হাসিনার আমলে আমি নিজে একাধিক প্রোগ্রাম করছি, আমি একাধিক কন্টেন্ট করছি যে ডক্টর ইউনূসের সঙ্গে হাসিনা অন্যায় করতেছে, আমি নিজে করছি, এবং সেইগুলি আবার ডক্টর ইউনূস সাহেব ওনার ভেরিফাইড পেজে শেয়ার করছেন, আমি করছি। কিন্তু কোশ্চেনটা হলো কি, ওই সময় ওনার প্রতি যে মানুষের সিম্পেথিটা ছিল, এখন আছে? আছে এটা? নাই। কেন নাই? নাই ওই কারণে যে জিনিস উনি জানেন না, যেটা উনি পারেন না, সেটা উনি করতে গেছেন, এবং করার সময় উনি কিছুগুলি অযোগ্য লোককে নিয়ে গেছেন, ওনার চেয়ে অযোগ্য লোককে নিয়ে গেছেন। তো এতগুলি অযোগ্য একসঙ্গে হইয়া দেশটার 12টা বাজাইছে, এবং ওনাদেরও 12টা বাজাইছে, জি ওনাদের জি ইমেজটা নষ্ট হচ্ছে। আপনার সমালোচনার জায়গায় একদমই স্পষ্ট। তদন্ত হয় না, ব্যারিস্টার ফুয়াদ আপনি বলছিলেন আপনিও জানেন কিন্তু বলবেন না, কিন্তু কেন বলবেন না সেটা একটু মানে বললে কি হয়, বললে মানে না, বিষয়টা আলোচনায় আসলে সমস্যা কি? যে কোনো কথা পাবলিকলি বলতে হইলে তো এভিডেন্স দিতে হবে, তাই না? মানে এটা তো একটা কনভারসেশনের বেসিক জায়গা। যে কথা আমি আপনার সাথে সোফায় বসে বলতে পারবো, কথা চা খেতে খেতে, সেটা তো আমি পাবলিকলি বলতে পারবো না। কোনো না কোনো ফর্মে আমাকে এভিডেন্স দিতে হবে, এবং বিষয়গুলো খুব সেন্সিটিভ। এটা তো ক্রিমিনাল নেচারের বিষয়। পলিটিক্যাল বিষয়ে ওপিনিয়ন দেওয়া যায়, আমার ওপিনিয়ন আপনার মানতে বাধ্য না। যেভাবে আমরা সারাদিন বিভিন্ন বিষয়ে মতামত দেই, কেউ গালাগালি করে, কেউ মানে, কেউ হাহা দেয়, কেউ পাকিস্তান পাঠায় দেয়, তো মিলায় ঝিলায় এগুলো করা যায়। কিন্তু এইসব ব্যাপার তো সেন্সিটিভ বিষয়। জি বিষয় হচ্ছে যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রকে নিয়ে খেলা, এগুলো বন্ধ না হতে পারলে যেটা হয়, রাষ্ট্র বড় হয় না, রাষ্ট্র থেমে যায়, বারবার জি থেমে যায়, এবং যেগুলো আমরা থেমেই তো, দেখেছি। তাহলে তো সেই জায়গাটা থেমেই তো যায় মনে হয়। আসলেই তো কোনো তদন্ত, অনেক কিছু নিয়ে প্রশ্ন জাগে কিন্তু সেগুলোর তদন্ত কেউ করলো না, ফলে নানান রকম ন্যারেটিভ তৈরি হয়, ভুল ভাল অনেক কিছু বলা হয়, অনেক দিকে অনেকে যেতে পারে, এবং সেটা নিয়ে আবার পাড়া পরে গালাগালি নানান কিছু শুরু হয়ে যায়। এগুলো ব্যারিস্টার নিয়ে ফুয়াদ শেষ, পলিটিক্স বেশি হয়, এটাই দেশের জন্য দুঃখজনক। যে আপনি এটা নিশ্চয়ই নিয়ে যেটা শেষ হয়, একটা এটা প্রসঙ্গ একটু আনি। খুবই অগুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে দেখা গেল এটার সাথে গুরুত্বপূর্ণ করে কানেক্ট করা হচ্ছে। প্রয়োজন নাই। তদন্ত হলে যেটা হতো, সবাই ফ্যাক্টস ক্লিয়ার হয়ে যেত, এটা আসলে এটা, তখন আর কি এটা নিয়ে কেউ খেলতো না। আমাদের দেশের প্রত্যেকটা ঘটনা নিয়ে বয়ান তৈরি হয়, তারপরে হচ্ছে ভিকটিম ক্রিয়েট করা হয়, তারপরে হচ্ছে নিরপরাধ মানুষকে ফাঁসানো হয়, এরপরে তাকে হত্যাযোগ্য করা হয়। এই জিনিসটা তখনই বন্ধ করা যাবে যখন একটা বিচারিক প্রক্রিয়াতে সিচুয়েশনটাকে নেওয়া যাবে। কিন্তু এর যারা বাইরে তো ক্ষমতায় আছে কোনো তারাই যদি করতে না চায়, যদি বলি ডক্টর ইউনূসের সরকার বা তার পরবর্তী সরকার, মানে এইগুলো দেখলো, জানলো, আপনি জানেন নিশ্চয়ই সরকারের ভেতরে, মানে তারাও জানেন কিন্তু ব্যবস্থা নিল না, ফলে তখন প্রশ্ন চলেই আসে যে তারাও কি তাহলে এর মধ্যে জড়িত? কেন তারা এই বিষয়ে এত মানে বড় বড় গর্হিত ঘটনা ঘটার পরেও বিষয়গুলো নিয়ে মুখ খুললো না বা ব্যবস্থা নিল না? আমি একটা শেষ প্রসঙ্গে আসি, যে হাসনাত আব্দুল্লাহ এমপি, তিনি সংসদে দাঁড়িয়ে বসুন্ধরা গ্রুপের সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে আন্ডার টেবিল কোনো সমঝোতা হচ্ছে কিনা সরকারের সাথে, তাছাড়া কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং তারপর আসলে দেখলাম বসুন্ধরার যে গণমাধ্যমগুলো আছে তারা একদম মানে মোটামুটি দৃশ্যমান হলো যে তারা একদম অভিযোগের ডালি খুঁজে বসেছে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। ব্যারিস্টার ফুয়াদ, আপনার একটু মন্তব্য শুনবো, এবং গণমাধ্যম কর্মী হিসেবে অবশ্যই মাসুদ কামাল আপনার কাছ থেকে শুনবো। হাসনাত আব্দুল্লাহ, দুঃখিত ব্যারিস্টার ফুয়াদ। প্রথম কথা হচ্ছে যে আসনাদ যেটা বলেছে, এই কথাটার তো কিছু সত্যতা তো আছে। আপনার একজন টিভি প্রেজেন্টারকে নিয়ে এখন খুব কথা হচ্ছে না, চ্যানেল আই এর, সে কয়দিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসছেন, আহ, এবং যেই ধরনের আচরণ তিনি আওয়ামী লীগ থাকা অবস্থায় করেছেন, এবং আজকে উনি যেই ধরনের আলাপ তুলছেন, আপনার আপনি ভদ্র শাওন বলতে পারেন আর কি। সে গালাগালি করছে না, সে সিডিআই শব্দটা বলছে না, কিন্তু প্রকারান্তরে সে জুলাইয়ের একটা বড় ঘটনাকে, গণ অভ্যুত্থানকে তিনি কোনোভাবে আন্ডারমাইন করা যায় কিনা, ছোট করা যায় কিনা, হেয় করা যায় কিনা, এর ভিতর থেকে আমেরিকা জড়িত ছিল, ষড়যন্ত্র, স্নাইপার ব্যবহার করা হয়েছে কিনা, এগুলো সবই করার চেষ্টা করছে তো আমাদের তদন্ত হয় না, গণমাধ্যম। ফলে এই প্রশ্ন তো করতেই পারেন ব্যারিস্টার ফুয়াদ, মানে এটা নিয়ে তো কোনো অনেক কিছুরই অমীমাংসিত বা রহস্য রয়ে গেছে, তো প্রশ্ন তো তিনি করতেই পারেন।
না, প্রশ্ন হচ্ছে যে 7.62 ব্যারেলের অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা, পুলিশের কাছে এটা আছে কিনা, তো ফ্যাকচুয়ালি প্রমাণিত ঘটনা। এটা নিয়ে তো আর প্রমাণ করবার কিছু নাই। স্নাইপার ব্যবহৃত হয়েছে, এটা তো একটা ভিজুয়াল ব্যাপার, এটার উপরে ভিত্তি করে বিচার চলছে আইসিটিতে। তো সেটাকে আপনি ষড়যন্ত্রের মধ্যে দেখানোর চেষ্টা করছেন কেন? তো মানে এটা তো ফ্যাক্টস, দিজার ফ্যাক্টস হিসাবে এটা তো আপনার অডিও ভিডিও প্রমাণ আছে। এটা তো এরকম না যে ওই রাকসুতে একজন কি বলেছে তারপরে ডেইলি স্টারে কি হয়েছে ওই কানেকশন আপনাকে আদালতে খুঁজে বের করতে হবে, কানেকশনটা প্রমাণ হয়ে গেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার না, প্রমাণ এই কি হয়েছে আসলে? কে মানে মানে এই যদি কেউ যদি সন্দেহে থাকে, এই বিচারটা তো হয়ে শেষ করতে হবে না, যে বিচারে এরা এরা আসলে এভাবে করে গুলি করেছে, মানে কিছু জিনিস তো প্রমাণ করতেও হবে। কারণ কেউ স্নাইপার অনেক ব্যবহৃত জায়গায় তো হয়েছে। সন্দেহ মানে তুলেও না দেওয়া না হয়েছে না, মাঝখানে। পুলিশের আপনার সাবেক আইজি মামুন সাহেব তো বলেছেন স্নাইপার ব্যবহার করা হয়েছে, 7.62 ব্যারেল ইউজ করা হয়েছে, হুম। কত লক্ষ পিস গুলি কেনা হয়েছে, এটা তো অলরেডি আসছে। দিজ আর ফ্যাক্টস। অতএব এটা ব্যবহার করা হয়েছে কিনা, আপনি দেখেছেন কিনা এই গুলি ব্যবহার মানে এগুলো তো খুবই হাস্যকর এবং মানে পরিকল্পিতভাবে একটা বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। বলতেই হতেই পারে, সেটা সেটা হতেই পারে, কিন্তু স্টুডিওতে দুজন অতিথি ছিলেন, তারা কেউ আওয়ামী লীগের ছিলেন না। ফলে তাদেরকে যদি প্রশ্ন এইটা করা হয়। দুঃখজনক, সেটাই তো বেশি দুঃখজনক যে আপনার এরকম একটা ঘটনা ঘটেছে এবং এবং গেস্টরাও দেখবেন প্রচুর সমালোচিত হয়েছে এই কারণে। যারা বিএনপির হয়ে সংসদে বলতে গেছেন তারাও এই জিনিসগুলো নিয়ে সিরিয়াসলি কথা বলতে পারেন নাই, মতামত দিতে পারেন নাই। এখন হাসনাতের প্রসঙ্গে চলে আসি। হুম হুম হুম। শুধু হাসনাতের প্রসঙ্গ না তো, সারা দেশের মানুষের ভিতরেই ধরেন এসালম নিয়েও তো আমাদের একই সন্দেহ আছে। আপনি কেন ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে আবার হাত দিচ্ছেন, কেন রিফর্ম করছেন না, কেন এসালমকে মালিকানা ফেরত দেবার জন্য চেষ্টা করছেন, কেন আপনি বিভিন্ন জায়গাতে পতিত আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে ব্যবসা বাণিজ্য করছেন। আজকে দেখেছেন গুলিস্তানে বিএনপি জামাত মারামারি হয়েছে, সেখানে আওয়ামী লীগের লোকজন সহ একসাথে অ্যাটাক করেছে। কারণ চাঁদাবাজির বখরাতে তো দল নাই, ওই টাকার নোটে তো কোনো দলের নাম লেখা থাকে না, সবাই মিলে ঝিলে খায় এটা। আর আগে যারা চাঁদাবাজি করেছে তারা জানে কে কত টাকা দেয়, এটার একটা সিলসিলা আছে, তো ধারাবাহিকতা আছে, হুম। পর্ব নাটকের মতো। অতএব এই এই প্রশ্নগুলো তো করতে হবে, রেজ করতে হবে আর কি আপনার। এরপরে দেখেন যে আপনার গণমাধ্যমের রোল যদি বলি, আহ গণমাধ্যম আসলে পেশাদার ছিল কিনা কখনো বাংলাদেশে, বাংলাদেশে আসলে গণমাধ্যম কর্মীরাই গণমাধ্যম বানিয়েছে কিনা, বাংলাদেশে মোটা দাগে তো আসলে গণমাধ্যম বানিয়েছে ব্যবসায়ীরা। এখন ব্যবসায়ীরা আসলে গণমাধ্যম পৃথিবীতে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বানায় কিনা, না আসলে তারা মানে ভিন্ন কোনো জিনিস তারা এখান থেকে অ্যাচিভ করতে চেয়েছে। তারপরে দেখবেন যে বিভিন্ন গ্রুপের সাথে একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের যখন কেনা বেচা ব্যবসায়িক স্বার্থ দ্বন্দ্ব হয়, দেখবেন যে টোটাল মাধ্যমগুলো একজন আরেকজনকে এক্সপোজ করা শুরু করে। এবং এইটা করতে গিয়ে যেটা হয় দিন শেষে রাষ্ট্র আকারে আমরা ক্ষতিগ্রস্ত হই। আপনি দেখবেন, আমরা মনে আছে যে বিবিসিতে ইরাক যুদ্ধ, তারপরে হচ্ছে ফিলিস্তিনের বিষয় নিয়ে ডিসপ্রপোর্শনেটলি আপনার ইসরায়েলিদের পক্ষে মতামত তৈরি করা হয়, কাভারেজ দেওয়া হয়। সেটা নিয়ে আমরা মনে আছে বিবিসির হেডকোয়ার্টারের সামনে আমরা প্রতিবাদ করতে গেলাম, প্ল্যাকার্ড নিয়ে আমরা ওখানে প্রতিবাদ করলাম। হুম। বিবিসি কিন্তু সেটা নিউজ করেছে। বিবিসির আপনার ট্রাস্ট। এখন কথা হচ্ছে যে এটার মধ্যে আমি বেশ কিছু ত্রুটি বিচ্যুতি দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে এই তালিকার মধ্যে অনেক অনেক ব্রিলিয়ান্ট অফিসার, সৎ দেশপ্রেমিক প্রফেশনাল অফিসারদের তালিকা আমি নাম দেখছি না। তাহলে কথা হচ্ছে যে আমি আমার ব্যক্তিগতভাবে আমার চেনা জানা যে মানে সার্কেল, তাতেও আমি বলতে পারি অ্যাটলিস্ট 4 থেকে 5 জন অফিসার যারা রাজনৈতিকভাবে বঞ্চিত হয়েছেন গত 17 বছর 15 বছরে, তারা সেনাপ্রধান হওয়ার যোগ্যতা রাখেন। এই এই লেভেলের অফিসার, মানে তাদের নাম কিন্তু আমরা এই তালিকার মধ্যে দেখছি না। এমনকি ধরেন এই যে মিরপুরের স্টাফ কলেজ বা এনডিসি যে আমাদের আছে, এই 2টা কোর্সে মানে টপ করা ফার্স্ট হওয়া যে অফিসার, সে কোর্সের সোর্ড অফ অনার, সে বিএসইউ মানে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার, মানে সবচেয়ে বড় যে অ্যাপয়েন্টমেন্ট একটা ব্যাচের মধ্যে থাকে। দেশে বিদেশে অসংখ্য ভালো কোর্স ক্যাডার করার পরেও এই অফিসার অনেকে রাজনৈতিকভাবে বঞ্চিত, কিন্তু তারা কিন্তু এই তালিকার মধ্যে নাই। তাহলে কথা হলো, এটা কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি যে 4 ক্যাটাগরির অফিসার এখানে তাদের নাম এসছে। তো এখানে এই 4 ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি যারা ভূতপূর্ব সময়ে যারা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সরকারের সাথে ছিলেন, সেটা পিজিআর, এসএসএফ, এমএসপিএম বা এই ধরনের দায়িত্বে যারা পালন করেন,
পেশাদারিত্বের সাথেই তাদের নাম আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত জামাতে ইসলাম এবং বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট পরিবারের লোকজনের মধ্যে আছে। এটাও আমি নেতিবাচক কোনো দিক দেখছি না, এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কোনো সন্দেহ নেই। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে যে বিডিআর কার্নেজ নিয়ে যারা উচ্চবাচ্য করেছেন বা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, বা জোরে জোরে কথা বলেছেন, তারাও কিন্তু এই ক্ষতিপূরণের তালিকা আছে। এবং আরেকটি ক্যাটাগরি হচ্ছে যারা ওই দ্বৈত নাগরিকত্ব পরিহার করতে গিয়ে স্বেচ্ছা অবসরে গেছেন। এরকম বেশ কিছু ভালো অফিসারের নামও ওখানে আমরা দেখেছি, এবং যারা যৌক্তিকভাবে পাওয়ার কথা এবং পেয়েছেন। সো এটা নিয়ে কোনো বিষয় না। আমার পয়েন্টটা হচ্ছে যে পদ্ধতিগত একটা বড় ধরনের ত্রুটি হচ্ছে, কারণ এখানে আমরা অনেক যোগ্য অফিসারকে দেখছি যারা রাজনৈতিকভাবে বঞ্চিত বা তারা প্রতিহিংসার শিকার, তাদের নাম এই তালিকার মধ্যে নেই। আচ্ছা, আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে এই তালিকার মধ্যে যে অফিসারগুলো আছেন তার মধ্যে একজন দুইজনের কথা এমনও বলতে পারে যিনি স্টাফ কলেজ, মিরপুরে স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে মিরপুরে আছে, দুইটা কোর্সে টপ করা অফিসার, কোর্সের সোর্ড অফ অনার, ব্যাটালিয়ন সিনিয়র আর্মি অফিসার বিএসইউ আমরা যেটা বলি, এবং তার দেশে বিদেশে তার রেকর্ড। যদি বাংলাদেশ সেনাবাহিনীতে 10 জন অফিসারের নাম এ পর্যন্ত উচ্চারণ করতে হয়, তাদের নাম কিন্তু আসবে, এবং নিশ্চিতভাবে তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তাদের নাম নাই কেন? তাহলে এটাকে আমি কিভাবে একটা স্বচ্ছ প্রক্রিয়া বা এটাকে আমি একটা ন্যায্য তালিকা মনে করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখানে আমি আমি আপনাকে একটা প্রশ্ন করি। এই প্রশ্নটা হলো, যেমন ধরেন এখন তো বিএনপি সরকার আসছে, আওয়ামী লীগ সরকারের পর বিএনপি সরকার আসছে, এবং এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তাহলে এ সময়েও কি এমন ঘটনা ঘটেনি যে আওয়ামী লীগের সরকারের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা ছিল, এমন অভিযোগের দায় অথবা এমন কারণে অনেক সামরিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে এই গত 1.5-2 বছর? তো এরাও তো তাহলে পরবর্তী সময় যদি কখনো সরকার পরিবর্তন হয়, তখন তারাও তো ক্ষতিপূরণ পেয়ে তারাও হয়তো আবার ভূতাপেক্ষা কোনো একটা পুরস্কার পেয়ে গেল। এরকম কি হওয়ার সম্ভাবনা দেখেন না আপনি? না, এই সম্ভাবনা তো রয়ে যাচ্ছে, কারণ এই সিস্টেমটা পুরোনো সিস্টেমই তো ফিরছি আমরা। এবং অন্তর্বর্তীকালীন সরকারে আমি আপনাকে এর আগের শোতে একটা কথা বলেছি যে পুরো পৃথিবীতে আমার মনে হয় মিলিটারি অলিগার্কি কি দানবীয় কি নিষ্ঠুর কি মর্মান্তিক হতে পারে, এটার উদাহরণ শুধুমাত্র এখন বাংলাদেশ। আমি অন্য কোনো, এবং পাকিস্তানকেও দেখছি না, মিয়ানমারকেও দেখছি না। মিলিটারি অলিগার্কির যে আয়রন রুল, এটা ফিরতে বাধ্য। আপনি কেন ইমাজিন যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল, তার হাতে 800-900 খুন হয়, বা 1000 কোটি টাকা লোপাটের সাথে জড়িত হয়, এটা চিন্তা করা যায়? তো এইটা তো, এই ইউনিফর্ম তো আমরা চাই নাই, এই সেনাবাহিনী তো আমরা চাইনি। সুতরাং এই প্রক্রিয়ার কোনো সংস্কার করা হলো না, এই জিনিস, এই দানব ফিরতে বাধ্য। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখলাম বেশ কিছু সামরিক অফিসার যারা সরাসরি অপরাধে জড়িত, গুম খুনের মতো অপরাধ থেকে শুরু করে অর্থ পাচার থেকে শুরু করে অনেকে জড়িত, আমরা তাদের নাম জানি। তাছাড়া কিন্তু অনেক অফিসার যারা আওয়ামী শাসনের সময় বা শেখ হাসিনার সাথে প্রত্যক্ষভাবে খুব নোংরা ভাবে জড়িত ছিল, মানে অনৈতিক কাজের সাথে জড়িত ছিল, আমি অনৈতিক কাজে বলে গুম খুম বা অন্যান্য ব্যাংকের ম্যানিপুলেশন এই ধরনের কাজের সাথে জড়িত ছিল, তাদের কিন্তু কোনো বিচার করা হয় নাই। এরকম অনেক অফিসারকে এখনো আমরা চাকরিতে দেখছি, তারা হয়তো লোকিতে আছেন। এমনকি আমি একটা জায়গায় এই গভর্নমেন্টকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, এই গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে এরকম তালিকা ধরে কিন্তু আওয়ামী লীগের অফিসারদেরকে, আওয়ামী লীগ সমর্থিত অফিসারদেরকে তালিকা এখনো বের করে নেই। আমি জানি না সামনে কি হবে, হতে হয়তো হবে, কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে সিস্টেমে তো যেহেতু পরিবর্তন হলো না, কোনো সংস্কার হলো না, সুতরাং আবার ওই সিস্টেমটা রিপিট হতে বাধ্য। আমার বক্তব্য হচ্ছে যে এই যে তালিকাটা 150 জনে বের হলো, এটা স্বচ্ছ তালিকা নয়। এখানে যারা, সবার প্রতি আমরা সহানুভূতিশীল, সবারই পাওনা ন্যায্য, আমি সেটাকে মেইন করেই বলছি, কিন্তু অনেক অনেক যোগ্য অফিসার এই তালিকার মধ্যে আসেন নাই। আমি মনে করি যে প্রত্যেকটা বাহিনী সদর দপ্তরে এই সব অফিসারদের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আছে, কেন এক্স কে দেওয়া হয় নাই, কেন ওয়াই কে দেওয়া হয় নাই, এবং এগুলি রাজনৈতিক কারণ। সুতরাং বাহিনী সদর দপ্তরগুলি উচিত নিরপেক্ষভাবে একটি বোর্ড গঠন করে 2009 থেকে 2025-24 পর্যন্ত প্রত্যেকটা কোর্সের অফিসারদের তালিকা বের করে একটা ফ্রেশ লিস্ট বের করতে হবে। আদারওয়াইজ এটা অবশ্যই একটা কথা আপনি আমাকে বলেন, আপনি একটা কথা বলেছেন, আমি এটা একটু ক্লিয়ার হতে চাই।
আপনি এই 150 জনের তালিকাকে বলছেন এটা স্বচ্ছ তালিকা নয়, নাকি বলছেন এটা পূর্ণাঙ্গ তালিকা নয়? স্বচ্ছ এটা নাকি আমি পূর্ণাঙ্গ? আমি আমি বলছি পূর্ণাঙ্গ তালিকা নয়। মানে এই ক্ষতিপূরণের যদি ব্যাপার দাঁড়ায়, এই ক্ষতির হকদার এখনো অনেক অফিসার আছেন। তাদের এখানে যারা আছেন তাদের থেকে হয়তোবা তারা যোগ্যতায় দক্ষতা অনেক উপরে, এবং তারাও রাজনৈতিকভাবে, এনারা যেমন রাজনৈতিকভাবে প্রতিহিংসার মানে শিকার হয়েছেন, তারাও কিন্তু প্রতিহিংসার শিকার হয়েছেন। তাহলে তাদের ব্যাপারটা আজকে কেন বিবেচনা আসবে না? কারণ আমি যে বললাম যে এখানে তো দলীয় প্ল্যাটফর্মটা একটা বড় ধরনের বিবেচনা পেয়েছে। তাহলে হুম যারা আমি 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 কোনো দল করিনি সারা জীবন। হুম যতদিন আমি ইউনিফর্মে ছিলাম ততক্ষণ তো আমি কোনো দল করি নাই, কিন্তু আমি তো রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার প্রতি বঞ্চনা করা হচ্ছে। আমি কি প্রয়োজনে ব্রিগেডিয়ার জেনারেল পদ অবস্থায় এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রধান প্রশিক্ষক থাকা অবস্থায় এরকম একটা লুক্রেটিভ জায়গায়, সম্মানের জায়গা থাকতে আমি স্বেচ্ছা অবসরে চলে গেলাম? তাও প্রশ্নের উদ্যোগ করবে না? অবশ্যই প্রশ্নের উদ্যোগ করবে। কিন্তু আমি আমার হুম হুম। ব্যক্তিগত রেফারেন্স দিতে চাচ্ছি না। কিন্তু এরকম তো আমি বলেছি যে 5-7 জন অফিসার আছেন যারা সেনাবাহিনী প্রধান হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকারের তাদের নোংরা, তাদের অন্যায় আবদারকে তারা পূরণ করেন নাই বলে তারা পদোন্নতি পান নাই। তাদের নাম কেন আজকে নাই? জি, এই আশাটা আমরা আমরা আশাটা খুবই একটু যৌক্তিক ছিল। একটু অন্য প্রসঙ্গে আমি একটু যেতে চাচ্ছি। জি আপনি দেখেছেন যে গত দিন মানে আপনার এই জুলাই মাসের এই 4 তারিখে জাতীয় সংসদের সামনে আমরা দেখেছি যে যে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান হয়েছে। তো মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক এখন ভালো, আমরা অনেক চুক্তি টুক্তি করেছি। এটাকে অনেকে গোলামি চুক্তি বলছে, অনেকে আবার ভালো চুক্তিও বলছে। যাই হোক, কিন্তু অন্য একটা দেশে স্বাধীনতা দিবসের উৎসব জাতীয় সংসদের একদম দরজা পর্যন্ত চলে যাওয়া, এবং সেখানে আবার আমার মন্ত্রীদের মানে অত্যন্ত মানে উপস্থিতি, সবার উপস্থিতি, সব ধরনের লোকের। তো এটা কি আপনি এই ধরনের কোনো উদাহরণ আমাদের দেশের আগে হয়েছে, অথবা এইবার যে হলো এটা কি আমরা সম্মানিত হলাম, নাকি আপনি এটাকে কিভাবে বলবেন? না, এটার বিষয়টা হচ্ছে কূটনৈতিক ভাবে আমি মনে করি যদি 250 বছর একটা বড় মাইল ফলক মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, সেটা যদি মানে মার্কিন দূতাবাসে করা যেত, বা কোনো ধরনের আন্তর্জাতিক 5 স্টার মানের হোটেল বা এরকম কোনো নিরপেক্ষ ভেন্যুতে করা হতো, তাহলে কিন্তু এটা অনেকটা বিফিটিং হতো বলে আমি মনে করি। এখন জাতীয় সংসদ এবং তার দক্ষিণ প্লাজায় এরকম একটা বিষয় ঘটনা, এটা শুধুমাত্র বাংলাদেশের জাতীয় বিষয়গুলি এইসব জায়গায় সংগঠিত হওয়া উচিত। অন্য কোনো দেশের, অন্য কোনো জাতির যত বড় বিষয় হোক না কেন, এখানে পরিহার করাটা হয়তো খুব ভালো ছিল, ডিসেন্ট ছিল। এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাবের আকারে এসে থাকে, সেটাও ঠিক হয়নি, এবং সরকার যদি স্বপ্রণোদিত হয়েও এই ভেন্যুটাকে অ্যালটমেন্ট করে, সেটাও ঠিক হয়নি। বাট এ বাদে এখন 250 বছর পূর্তি উপলক্ষে এত বড় একটা ঘটনা, আপনি এখানে যে বিষয়টাকে মানে বিবেচনায় আনতে পারেন, যে আপনি দেখুন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে মার্কিন উপস্থিতি, মার্কিন প্রভাব, এটা খুবই সুস্পষ্ট এবং ইঙ্গিতমূলক। তা সেরকম একটা ব্যাপারকে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটা ইউনাইটেড স্টেটস এর পক্ষ থেকে একটা প্রস্তাব আসছে, বা বাংলাদেশ সরকার সেখানে উৎসাহের সাথে যোগদান, সরকারের প্রতিনিধি যোগদান করেছেন। সো এটা এতটুকুই আমি মনে করি যে সমালোচনার বিষয়। বাট এটাকে নিয়ে আমার মনে হয় যে হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে এইভাবে তো চীনও চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের পরে চীনের রাষ্ট্রদূত বলছেন যে আমরা এইভাবে সহযোগিতা করতে চাই, আমরা কারো হস্তক্ষেপ পছন্দ করব না। তো এই কথাগুলি কিন্তু সংবেদনশীল। আমার দেশের কাজ হবে, আমার দেশের এখানে অনুষ্ঠান হবে, মানে যার খুশি যেখানে করবে, যে কেউ যে কোনো বিষয়ে মন্তব্য করে, এটা কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা বৃদ্ধি করে না, বরং আমরা যে মানে অসিলেটেড, মানে পেন্ডুলামের মতো ঘোরাঘুরি করি, এইটারই একটা আমাদের অবস্থান ইঙ্গিত করে। তা বাংলাদেশের জি, রাজনীতিতে আমি আমাদের আমি যে, এখানে জি আরেকটা কথা বলি আপনাকে, যে এই যে আপনি বললেন যে আমরা পেন্ডুলামের মতো ঘোরাঘুরি করি। তো এখানে ধরেন আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের জাতীয় সংসদের দরজা পর্যন্ত নিয়ে গেলাম। আবার কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে গেলেন। চীন সফরে উনি অনেক ধরনের কথা বলে এসেছেন, এবং ওনাকেও অনেক ধরনের কথা শুনতে হয়েছে, উনিও বলেছেন। সব মিলে অনেকগুলো এমওইউ হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা এটা দেখার পর আমরা এক ধরনের
ব্যালেন্সের কথা ভাবছিলাম যে ভারতের সঙ্গে আমাদের